গল্প কথার আসর, যেখানে প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে কিছু ভয় আর কিছু রোমাঞ্চ মিশ্রিত ঘটনা। গোয়া, যাকে আমরা জানি তার কখনো নীল কখনো সবুজ জলরাশির জন্য, সেখানকার সি ফুড, সেখানকার বিচ পার্টি, কার্নিভাল এবং ক্যাসিনো, আর আছে ছোট ছোট সুন্দর বাংলো প্যাটার্নের বাড়ি। কিন্তু আর 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 সেখানকার হন্টেড প্লেসের জন্যও কিন্তু গোয়া অনেকটাই বিখ্যাত। গোয়ায় এমন কিছু জায়গা আছে যাকে টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া.com থেকে হন্টেড প্লেসের তকমা দেওয়া হয়েছে। আজ থাকবে সেই ভয়ঙ্কর রড্রিক হাউসের একটি ঘটনা, যেটা গোয়ার ভার্নায় অবস্থিত এবং যেখানে রাত তো বাদই দিলাম, দিনের বেলাতেও যেতে গা ছমছম করে। শুরু হচ্ছে আজকের ঘটনা। অর্ণব আর মিতালি দুজনে বেশ কয়েক বছর ধরে গোয়াতেই রয়েছে। তাদের একটা ছোট্ট হোটেলও রয়েছে, আর হোটেলটা বেশ সুন্দর। সেখানে প্রচুর লোক আসা যাওয়া করে। অনেক বাঙালিরা যদি তাদের হোটেলের সন্ধান পায় তাহলে সেখানে গিয়ে ভিড়ও জমায়। হোটেলটা আস্তে আস্তে বেশ বড়ও হয়েছে আর তাদের নামডাকও হয়েছে। তারা বহু বছর ধরে সেখানে যেহেতু রয়েছে, সেখানে রাস্তাঘাট, সেখানে বাড়ি ঘর, মোটামুটি তাদের সবই জানা। মিতালির বাড়ি কলকাতায় আর অর্ণবের বাড়ি রামপুরহাটে। তারা 2-3 বছর অন্তর একবার করে কলকাতার দিকে আসে এবং এখানে এসে বেশ কিছুদিন কাটিয়ে যায়। ছোটবেলার বন্ধু বান্ধব, ছোটবেলার স্মৃতি তাদের বারবার মনে পড়ে। অর্ণবের খুব কাছের বন্ধু তাপস সদ্য বিয়ে করেছে, কিন্তু তাপসের বিয়েতে অর্ণব উপস্থিত থাকতে পারেনি তার কাজের জন্যই। তাই তাপসকে সে বারবার বলেছিল যদি তার স্ত্রীকে নিয়ে প্রথম কোথাও বেরানোর ব্যাপার থাকে তাহলে সম্ভব হলে তারা যেন গোয়াতে আসে। গোয়ায় আসলে তাদের থাকা খাওয়া সব কিছু অর্ণবের দায়িত্ব এবং তারা সব জায়গা ঘুরে দেখাবে। অনেকদিন পর পুরাতন বন্ধুর সাথে তাদের আবার দেখা হবে, সেই সুযোগটা অর্ণব কোনো রকম ভাবে মিস করতে চায় না। তাদের আর এক বন্ধু বিমল, তারও বিয়ে হয়েছে বেশ কয়েক মাস আগে। অর্ণবের সাথে বিমলের অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নেই, কারণ বিমল রামপুরহাটে থাকে না, সে এখন কলকাতাতে থাকে। অর্ণব তাই বিমলের কথা খুব একটা জানতো না। কিন্তু তাপস তাকে বলে তাপস গোয়ায় যাবে, সে শুধু একা নয়, বিমলও তাদের সাথে একসাথে যেতে চায়। এই কথা শুনে অর্ণব প্রচন্ড আনন্দ পায়। এদিকে তাদের যাবার দিনক্ষণও ঠিক হয়ে যায়। তারপর সেই দিন আসে। এদিকে তাপসের স্ত্রী নন্দিনী আর বিমলের স্ত্রী রীতা, তারা 4 জনে মিলে গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে অর্ণব আর মিতালির কাছে দুজনে ওঠে। 2 বন্ধুকে কাছে পেয়ে অর্ণবের আর আনন্দ দেখে কে। বেশ কিছুদিন ধরে তারা হই হুল্লোড় মজা করে কাটিয়ে দেয়। ঘটনায় যাবার আগে আর কিছু ইনফরমেশন সত্যিই দরকার। সেটা হচ্ছে তাপস রামপুরহাটের ছেলে এবং তারাপীঠের কাছে তার বড় বড় দুখানা হোটেলও রয়েছে। তাছাড়াও তার আর একটা পরিচয় রয়েছে। তাপসের দাদু তারাপীঠের একজন মস্ত বড় সাধক। তাপসও তার দাদুর হাত ধরে বেশ কয়েক মাস সাধনাও করেছেন। যদিও তার দাদুর মতো সে অত বড় তান্ত্রিক বা অত বড় সাধক হয়ে উঠতে পারেননি, কিন্তু তাপস যা জানে সেটাও কম নয়। আর বিমল একটি ভালো আইটি কোম্পানিতে কর্মরত। এই 3 বন্ধু এবং তাদের স্ত্রীরা মিলে এই কদিন গোয়া চষে বেড়ায়। তারা কোনো জায়গা গোয়ার বাদ দেয়নি, সেটা সি বিচের ধারে পার্টি হোক কিংবা ক্যাসিনো কিংবা বিভিন্ন ছোট বড় হোটেল, যা যা আনন্দ করার দরকার তারা ভরপুর সেই গোয়ার আনন্দ নেয়। এরই মধ্যে একদিন হঠাৎ করে মিতালি নন্দিনী আর রীতার সাথে গল্প করতে করতে সেখানকার বিভিন্ন হন্টেড প্লেসের কথা তোলে।
সেখানকার একটি নামকরা রাস্তা রয়েছে যেটি বেশ হন্টেড, আরও কয়েকটা বাড়ি রয়েছে যেগুলো নাকি বেশ হন্টেড। মিতালি এই কথাগুলো যখন রীতা এবং নন্দিনীকে বলে, নন্দিনীর শুনে ভারী আনন্দ হয়। নন্দিনী আর রীতা দুজনে মিলে এরপর অর্ণবকে রিকোয়েস্ট করে তাদের যেন পরের দিনকে এমনই কোনো এখানকার হন্টেড প্লেসে ঘুরতে নিয়ে যাওয়া হয়। তারা দেখতে চায় এখানকার যে হন্টেড হাউসগুলো রয়েছে বা সেই রাস্তাটা ঠিক কীরকম, যেখানে এরকম একটা থ্রিলিং ব্যাপার স্যাপার ঘুরতে পারে। কিন্তু এই কথা শুনে তাপস মোটেই রাজি হয় না। সে বারবার বলতে থাকে, আমরা একটা আননোন জায়গায় এসেছি, আর এখানে এসে কয়েকদিনের জন্য ঘুরতে এসে যদি আমরা কোনো বিপদে পড়ে যাই তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আমাদের ফেরারও একটা ব্যাপার রয়েছে, আর সেখানে যদি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় তাহলে কিন্তু জিনিসটা পুরো মাটি হয়ে যাবে, ঘোরার যে আনন্দটা সেটাই আর থাকবে না। তার থেকে বরং এমনি ঘুরে বেড়ানো হোক, কিন্তু কোনো হন্টেড প্লেসে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু না, নন্দিনী আর রীতা তার সাথে আবার যোগ দেয় বিমলও। তারা বারবার রিকোয়েস্ট করতে থাকে তারা যাবে কোনো একটা হন্টেড প্লেসে। বাধ্য হয়ে অর্ণব এবং মিতালি তারা বলে ঠিক আছে নিয়ে যাবে, যদিও তারা এতদিন ধরে এখানে রয়েছে নিজেরাও কোনোদিন এমন কোনো জায়গায় আজ পর্যন্ত যায়নি। এরপর অর্ণব আর মিতালি তাপস, বিমল, নন্দিনী, রীতাকে নিয়ে পরের দিন ঘুরতে বেরিয়ে যায়। অনেক জায়গা ঘুরতে ঘুরতে হঠাৎ ওরা ভার্নার দিকে যায়। এবার ভার্নায় গিয়ে তখন ওখানে মিতালি বলে এখানে একটা বাড়ি আছে রড্রিগাস হাউস, আর এই রড্রিগাস যে হাউসটা রয়েছে এটা নাকি ভীষণ হন্টেড। অনেক লোকই সেখানে যেতে ভয় পায় দিনের বেলায়ও, রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। কিন্তু ওরা যে সময়টা গেছিল সেই জায়গাটা প্রায় বিকেল শেষ হতে যায় এমন একটা সময়। এই দেখে তাপস বলে কোনো দরকার নেই আজকের এইসব জায়গায় ঢোকার, আমরা এখান থেকে বেরিয়ে যাই। এদিকে বিমল, নন্দিনী আর রীতা এরা এমনভাবে বায়না শুরু করে সেখানে যাবে বলে, লাস্টে বাধ্য হয়ে অর্ণব আর মিতালি বলে ঠিক আছে তারা যাবে, কিন্তু বেশিক্ষণ তো থাকবেই না, আর ওই হাউসের ভেতরে ঢোকার কোনো দরকার নেই। তারা ওই হাউসের চারপাশেই ঘোরাফেরা করতে থাকে। তাপস কিন্তু বুঝতে পারে সেখানের যে ভাইবসটা রয়েছে সেটা কিন্তু মোটেই পজিটিভ না, যখন তখন একটা বিপদ হলেও হতে পারে। এরপর তাপস অর্ণবকে বলে, অর্ণব এখানে না থাকা সেফ নয়, চল আমরা ফিরে যাই, ওদের তো দেখা হয়ে গেল বাড়িটা, আর কেন। এরপর নন্দিনী আর রীতাকে তখন তাপস চিৎকার করে ডাকে, আর এখানে 1 মিনিটও থাকার দরকার নেই, এবার আমরা ব্যাক করব, সবাই গাড়িতে চলো। হঠাৎ ওরা খেয়াল করে দেখে বিমল সেখানে নেই। রীতা বিমল বিমল করে চিৎকার করতে থাকে। এদিকে বিমল কাউকে কিছু না বলে সেই বাড়ির ভেতরে ঢুকে যায়, যে বাড়ির ভেতরে ঢোকা একেবারেই নিষেধ ছিল। কেউ সচরাচর সেই বাড়ির ভেতর ঢুকতই না, কিন্তু বিমল কোন সাহসে যে সেই বাড়ির ভেতর ঢুকে যায় সেটা কেউ বুঝতে পারে না। এরপর তারা তাড়াহুড়ো করে চারদিকে খোঁজা শুরু করে বিমলকে। অনেকক্ষণ ডাকার পর বিমল দূর থেকে আওয়াজ দেয়, আরে এখানে আয়, আমি তো এই বাড়ির ভেতরেই আছি, কি তোরা ভয় পাস, আয় দেখ কিচ্ছু নেই এখানে। যখন এই সব বলে নন্দিনী আর রীতা বিমলের কথা শুনে দৌড়ে সে বাড়ির ভেতর ঢুকে যায়, কিন্তু তাপস তখন চিৎকার করে বলে তোমরা কেউ ভেতরে যেও না, তোমরা বাইরে বেরো। আর বিমলকে তখন বলতে থাকে তুই যেখানে আছিস সেখান থেকে শিগগির বাইরে আয়, আর 1 মিনিটও আমরা এখানে থাকবো না, না হলে তোকে রেখে দিয়ে আমরা চলে যাব। বিমল এই কথা শুনে হো হো করে হেসে ওঠে। সে বলে তোরা আমাকে রেখে দিয়ে চলে যাবি, তাহলে যা তোরা, আমি তো আপাতত এখানেই থাকছি, আমি দেখব এই বাড়িতে কে আছে, আজ তো আমি তার সাথে বরং বসে ডিনারও করে যেতে রাজি আছি। বিমল যখন ঠিক এই কথাটা বলে, হঠাৎ করে বিমল কানের কাছে শুনতে পায় কেউ যেন ফিসফিস করে কোনো একটা কথা বলছে। বিমলের সারা শরীর তখন ঠান্ডা হয়ে যায়। কি হলো ব্যাপারটা? তখন বিমল মনে মনে ভাবে নিশ্চয়ই তার মনের ভুল, এই তো ঠিক ছিল, হঠাৎ করে কি হবে।
এর কিছুক্ষণ পর আবার বিমল ঠিক একই আওয়াজ শুনতে পায় তার আরো কাছে। বিমল যখন পিছন ঘুরে তখন জাস্ট 1 সেকেন্ডের জন্য দেখে কোনো একটা কালো ছায়া তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আর যে গেল সেটা একটা বাচ্চা দেখে মনে হলো। খুব বড় হলে তার হয়তো 10 বছর কি 11 বছর বয়স হবে। এরপরেই বিমলের মনে হলো তার ঠিক পাশে কোনো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। বিমল প্রথমে ভেবেছিল হয়তো নন্দিনী বা রীতা এসেছে। বিমল যখনই উঁকি মেরে দেখতে যায় দেখে সেখানেও একটা কালো কালো ছায়া তার সামনে থেকে হেঁটে চলে যাচ্ছে। বিমল সবে ঘরটা থেকে বেরাতে যাবে, ঘরের দরজাও সাথে সাথে বন্ধ হয়ে যায়। বিমল চিৎকার করে ওঠে, বাঁচাও, কে আছো, বাঁচাও, তাপস, অর্ণব। কিন্তু তার কোনো কথা সেই মুহূর্তে বাইরেই আসছিল না। এদিকে বিপদ বুঝে অর্ণব, তাপস, মিতালি এরা সবাই ভেতরে ঢুকে এসেছে। বিমলকে ডাকছে কিন্তু বিমলের কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তাপস সবাইকে দাঁড় করিয়ে রেখে সে বলল, তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি গিয়ে দেখছি, বলে সে একা ঢুকেছে কিছুটা ভেতরে। বিমল বিমল করে চিৎকার করছে, দরজা নক করছে, ম্যাক্সিমাম দরজাই সেখানে বন্ধ। তাপস বুঝতেই পারছে এখানে থাকা আর একটুও সেফ নয়। এর মধ্যেই হঠাৎ করে একটা দরজায় প্রচণ্ড ধাক্কা দেওয়ার শব্দ হয়। তাপস দৌড়ে যায় সেই দরজার সামনে, গিয়ে চিৎকার করে, বিমল, তুই কি এখানে আছিস? বিমল শুধু একবার বলে, আমায় বাঁচা, বলে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তাপস দৌড়ে গিয়ে দরজা ঠেলে খোলে। বিমলকে প্রায় অচৈতন্য অবস্থায় সেখান থেকে কোনো রকম বের করে নিয়ে আসা হয়। নন্দিনী, রীতা, অর্ণব, মিতালি সবার চোখ মুখ তখন ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে। তারা ভাবছে বিমলের সাথে হলোটা কি? বিমল কি সুস্থ হবে? বিমলের কোনো বড় ক্ষতি হয়ে গেল না তো? কোনো রকম তাপস, মিতালি, নন্দিনী, অর্ণব সবাই মিলে বিমলকে ধরাধরি করে গাড়িতে এনে তোলে। তারপর তার চোখে মুখে জল দেয়া হয়। অনেকক্ষণ পর বিমলের জ্ঞান ফেরে। তখন তাপস খুব বকা দেয় বিমলকে, আমি বারবার বারণ করেছিলাম যে এই বাড়িটার ভেতর ঢুকতে না, তুই কোন সাহসে এই বাড়ির ভেতরে ঢুকলি? এরপর নন্দিনী, রীতাকেও একসাথে বকা দেয়, এতবার বলা সত্ত্বেও তোমরা আমার কোনো কথা শুনলে না। আর যদি একটা বড় বিপদ হতো তাহলে কি কোনো উত্তর দিতে পারতে? সবাই তখন চুপ করে রয়েছে। অর্ণব, মিতালি তাপসকে বোঝায়, ছেড়ে দাও, যা হবার হয়ে গেছে, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাই। তাপস তখন বলে, সব কিছু ছেড়ে দেওয়া যায় না, আমরা নিজেরাও জানি না আমরা কোনো বিপদ আদৌ সঙ্গে করে নিয়ে যাচ্ছি কিনা। এই কথা শুনে অর্ণব তাপসের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ অর্ণব জানতো তাপসের কিন্তু একটু হলেও অন্যরকম ক্ষমতা রয়েছে। সে কিন্তু বিপদের আঁচ খুব সহজেই বুঝতে পারে। এরপর অর্ণব গাড়ি চালিয়ে নিয়ে যায়। পিছনে বসেছিল বিমল, নন্দিনী, রীতা, আর তাপস বসেছিল ঠিক অর্ণবের পাশে। মিতালিও পিছনেই ছিল। বেশ কিছুটা রাস্তা দিয়ে তারা যায়। যেতে যেতে হঠাৎ করে তাপসের নজর পড়ে লুকিং গ্লাসের দিকে। লুকিং গ্লাস থেকে সে একবার পিছনের দিকে তাকায়। তার তখন মনে হয় পিছনে যেন কেউ একটা রয়েছে। এরপর তাপস কোনো কথা না বলে আস্তে করে যখন গাড়ির সামনের লুকিং গ্লাসের দিকে তাকায়, সে দেখে বিমলের ঘাড়ের কাছে বসে রয়েছে একটা কালো ছায়া। বিমল তো প্রায় অসুস্থ অবস্থায় বসে রয়েছে, তার কোনো হুঁশও তেমনভাবে নেই। কিছুটা জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু তার সে আগের সজীবতা নেই। সে একটু চুপচাপই বসে রয়েছে। এই দেখে তাপস ভালো করে এই বিপদের আজ বুঝতে পারে। এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে বিমল বলে, আমার ঘাড়ে ভীষণ ব্যথা করছে, কি জানি কি হলো,
হঠাৎ করে দেখছি তো গলার কাছে মনে হয় ছুলে গেছে। নন্দিনী যখন বিমলের গলার কাছে দেখে সত্যি তার গলার কাছে কিসের যেন দাগ হয়ে আছে, আর সেটা মনে হচ্ছে কেউ যেন আঁচড়ে দিয়েছে। এরপরে রীতা বলে, তোমার হাতেও তো কিরম আঁচড়ানোর দাগ। তাপস একটা কথাও বলে না। মিতালির সাথে সাথে বলে ওঠে, সে কি করে হলো এসব? এরপর অর্ণব তাপসের মুখের দিকে তাকায়। তাপস ইশারায় অর্ণবকে কিচ্ছু না বলতে বলে। পিছনে ওরা যা বলছে বলুক, অর্ণব যেন নিজের মতো গাড়ি চালিয়ে চলে। এরপর অনেকটা রাস্তা অর্ণব গাড়ি চালিয়ে আসে। তখন তাপস একটা রাস্তার কাছে এসে বলে, আমার একটু টয়লেটে যাবার আছে, অর্ণব তুই একটু আমার সাথে বেরিয়ে আয় তো। তাপস অর্ণবকে বলে, এখানে কাছাকাছি ভালো চার্চ কোথায় আছে, যেখানে গেলে পারে আমরা কোনো নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা পেতে পারি, তুই কি জানিস? এরপর এই কথা শুনে অর্ণব রীতিমতো ভয় পেয়ে যায়। সে বলে, চার্চ এখানে কেন, কি হয়েছে? তাপস বলে, একটা কথাও আর জিজ্ঞাসা করিস না, সব বলবো। এখন অনেকটাই রাত হতে যাচ্ছে, আমাদের এখানে বেশিক্ষণ না দাঁড়ানোই উচিত, তাড়াতাড়ি চল আর কোনো ভালো চার্চে নিয়ে চ। এই কথা শুনে অর্ণব প্রথমেই বলে, বাড়িতেই যাই না, সেখানে গিয়ে নয় বিমলে কোনো সেবা শুশ্রূষা করা যাবে, কালকে সকালে দেখা যাবে কি হয়েছে। তাপস তখন বলে, একেবারেই না, এখান থেকে সোজা কোনো চার্চেই চ, আর তুই জিজ্ঞাসা কর না জানা থাকলে কাউকে যে এখানে তেমন ভালো চার্চ কোথায় রয়েছে। এই কথা শুনে অর্ণব সাথে সাথে গোয়ারি তার এক বন্ধুকে ফোন করে এবং ফোনে তারা জানতে পারে তারা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বেশ কিছুটা, মানে ওই 8 কিলোমিটারের মধ্যেই একটা বড় চার্চ রয়েছে, আর সেখানে ফাদার সব সময় থাকেন। এরপরে অর্ণব তাপস রীতিমতো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেই চার্চের কাছে যায়। যখনই সেই চার্চের কাছে যায় বিমল পাগলের মতো ছটফট করতে থাকে। সে চিৎকার করে বলে ওঠে, এত রাত হয়েছে আর তোরা এই চার্চের কাছে আমাকে এনেছিস? আমি বাড়ি যেতে চাই, আমি একটু রেস্ট নিতে চাই, আর তোরা কেন এখানে এনেছিস? শিগগির চল বাড়িতে। তাপস বুঝতে পারে এটা কিন্তু বিমল বলছে না। তাপস তখন বুদ্ধি করে বলে, এই চার্চটা অনেক পুরনো, কালকে এই চার্চটা বন্ধ থাকে, তাই আমি অর্ণবকে বললাম, যেখানে এত দূর এসেই গেছি তাহলে সামনেই চার্চটা রয়েছে, আমরা চার্চটা ঘুরে যাই না কেন? মিতালি, নন্দিনী, রীতা এদেরও তো দেখা হয়ে যাবে। রীতা হঠাৎ করে বড় অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এত কেয়ারলেস কি করে তাপসদা হলো? এই বিমলের এরকম অবস্থা দেখছে, তাকে নিয়ে কোথায় বাড়ি যাবে তা না এই চার্চে নিয়ে এসেছে। তা রীতা সেই সময় কিছু বলেনি। এরপর মিতালি বলল, আজকে তো বাদ দিলেই পারতে, পরে না কালকে না হলো পরশু দিনকে তোমরা এসে ঘুরে যেতে, তোমাদের তো যেতে এখনো 4-5 দিন বাকি আছে। তাপস তখন বলল, একবার যখন এই রাস্তাটায় এসেছি আবার ঘুরে এই রাস্তায় আসবো, চলো না ভেতরে গিয়ে দেখিয়ে আসি চার্চটাকে। এরপর অর্ণবাদ তাপস নেমে চার্চের মধ্যে ঢুকে যায়। মিতালি, নন্দিনী নামবে, কিন্তু বিমল কিছুতে নামতে চায় না গাড়ি থেকে। সে বলে, তোমরা চলে যাও, আমি এখানেই বসে আছি। রীতাও তখন বলে, বিমল একা থাকবে আর আমি নেমে যাব? বিমলের শরীরটা ভালো না, থাক তোমরা বরং ঘুরে আসো, আমি বরং এখানেই রয়ে যাচ্ছি। এরপর তাপস আর অর্ণব ভেতরে গিয়ে চার্চের ফাদারের সাথে সমস্ত কথা বলে। চার্চের ফাদারও জানিয়ে দেয় এই রাত্রিবেলা তার হাতে কিচ্ছু করণীয় নেই, তাকে নয় ভোরবেলা আসতে হবে, না হলে এখানেই যে গেস্ট রুম আছে সেখানে তাদের থেকে যেতে হবে। ভোরবেলা হলে তবেই তারা কোনো একটা কাজ করতে পারবে, এই রাত্রিবেলা তাদের হাতে করার মতো কিচ্ছু নেই। এরপর অর্ণব গাড়ির কাছে এসে বলে, বিমল, আমার শরীরটা না বড্ড খারাপ করছে, আমি আর না গাড়ি চালাতে পারছি না, কি করব বলতো? আজকে রাত্রে ভাবছি এই চার্চেই থেকে যাব। ফাদারের সাথে কথাও বললাম, উনিও রাজি হয়ে গেছেন। তুই আর অমত করিস না, আজ রাতটা এখানে একটুখানি থাকি, কালকে সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব।
কিন্তু তখন বিমলের চোখ মুখ রেগে পুরো লাল হয়ে গেছে। বিমল যেন আর নিজের মধ্যেই নেই, তার মধ্যে যেন একটা ভীষণ হিংস্র মুখ ভেসে উঠছে। এরকম হিংস্রতা রীতা এর আগে তার মুখে কোনো দিন দেখেনি। রীতাও বিমলের মুখ দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। অর্ণব এই কথা গিয়ে তাপসকে জানায়। এরপর তাপস বেরিয়ে আসে, এসে বিমলকে রীতিমতো ধমক দেয়, দিয়ে বলে তুই একটা কথাও বলবি না, তুই এক্ষুনি আমাদের সাথেই চার্চের ভেতরে ঢুকবি আর সেখানেই থাকবি। আমরা আজ রাত্রে এখানেই থাকবো। অর্ণবের শরীর খারাপ, অর্ণব গাড়ি নিয়ে যেতে পারবে না। অচেনা রাস্তা, যদি একটা অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় তার দায়িত্ব কি তুই নিবি? এর আগে একটা বড় কেলেঙ্কারি করেছিস, আর তোর কথা শোনা হবে না, তুই শিগগির ভেতরে চল। এই কথা শুনে বিমল যেন একটু নরম হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে চার্চের ভেতরে যায়। সবাই শুতে গেলেও অর্ণব আর তাপস সেখানেই বসে থাকে, চার্চে সেই ফাদারের কাছে। যেই রাত শেষ হয়ে ভোর হবে হবে এমন সময় সেই ফাদার একটা হোলি ওয়াটার তৈরি করেন এবং সেটা চার্চের ভেতরে সব ঘরে গিয়ে, যেখানে মিতালি, নন্দিনী, রীতা, বিমলরা ছিল, সেই ঘরের কাছে ছড়িয়ে দেয় এবং তারপরে তার মাথায় হাত দিয়ে কিছু একটা প্রে করে। যখন এই প্রে মতো করছিল তখন বিমল পুরো রীতিমতো কাটা ছাগলের মতো ছটপট করছিল, মনে হচ্ছিল তার প্রাণটা যেন তার শরীর থেকে বেরিয়ে যাবে। রীতা দেখে অবাক হয়ে যায়, সে চিৎকার করে বলতে থাকে, এটা কি করছো, কেন এরম করছে বিমল? তাপস আর অর্ণব রীতাকে ইশারায় চুপ করতে বলে। বেশ কিছুক্ষণ পর বিমল রীতিমতো অজ্ঞান হয়ে যায়। অনেকটা সময় পর বিমলের হুঁশ ফেরে। তখন ফাদার বিমলের হাতে একটা তাবিজ বেঁধে দেয়। এরপর সেখান থেকে অর্ণব, তাপস সেই ফাদারকে অনেক ধন্যবাদ জানায় এবং তারা ফিরে আসে। পরে মিতালি, নন্দিনী, রীতা সবাইকে এসে সমস্ত ঘটনা তারা খুলে বলে। বিমলও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর সেই হলি ওয়াটার তারা বেশ কিছুদিন ধরে ঘরে ছিটিয়েছিল এবং সেই জল তারা খেয়েও ছিল। এই ছিল সেই দিনকার এক মর্মান্তিক ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আর ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, চাইলে তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেওয়া রয়েছে। সবাই খুব ভালো থাকুন।